আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিসটা কি? আমাদের যে গাম অথবা জিঞ্জাইভা থাকে ওখানে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে জায়গাটাতে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস। তাহলে ইংরেজিতে একটু আমরা বলি জিঞ্জিভাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ জিঞ্জাইভা অর গাম ইজ কল্ড জিঞ্জিভাইটিস। কি বললাম? ইনফ্লামেশন অফ গাম অথবা জিঞ্জাইভা ইজ কল্ড জিঞ্জিভাইটিস। ওকে, এখন চলে যাই জিঞ্জিভাইটিসের কিন্তু কিছু ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস। তো ক্লাসিফিকেশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাকুট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকুট মানে কি? প্রাথমিক। ক্রনিক মানে একটু জটিল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে অ্যাকুট যেটা, সেটার প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে অ্যাকুট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস, যেটাকে সংক্ষেপে ANUG বলা হয়। কি বললাম? অ্যাকুট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস। আর একটা বলছে যে অ্যাকুট প্রাইমারি হার্পেটিক জিঞ্জিভোস্টোমেটাইসিস, নামটা একটু কঠিন। আর একটা হচ্ছে অ্যালার্জিক জিঞ্জিভাইটিস হতে পারে, অ্যালার্জির জন্য। আর একটা হচ্ছে ডিসগুয়ামেটিভ জিঞ্জিভাইটিস, এটা হতে পারে। তাহলে অ্যাকুটের ক্ষেত্রে আমরা কি কি পেলাম? অ্যাকুট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস, অ্যাকুট প্রাইমারি হার্পেটিক জিঞ্জিভোস্টোমেটাইটিস, আর একটা হচ্ছে অ্যালার্জিক জিঞ্জিভাইটিস এবং ডিসগুয়ামেটিভ জিঞ্জিভাইটিস, এগুলো। আর ক্রনিকের ক্ষেত্রে আছে ক্রনিক জিঞ্জিভাইটিস, পিউবার্টি জিঞ্জিভাইটিস যেটা বয়ঃসন্ধিকালে হচ্ছে, প্রেগন্যান্সি জিঞ্জিভাইটিস গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হয়, অ্যালার্জিক জিঞ্জিভাইটিস, এগুলো। তাহলে ক্রনিকের ক্ষেত্রে কি কি পেলাম? ক্রনিকের ক্ষেত্রে পেলাম ক্রনিক জিঞ্জিভাইটিস, পিউবার্টি জিঞ্জিভাইটিস, প্রেগন্যান্সি জিঞ্জিভাইটিস, অ্যালার্জিক জিঞ্জিভাইটিস এবং ডিসগুয়ামেটিভ জিঞ্জিভাইটিস, ঠিক আছে? এখন এই যে জিঞ্জিভাইটিস আমরা বলছি এদের লক্ষণ কি, সেটা অ্যাকুট হোক আর ক্রনিক হোক, যেটা ফার্স্টে হয় সেটা রোগী আমাদেরকে বলে যে আমার মাড়ি দিয়ে হয়তো রক্ত আসতেছে, মাড়ির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাড়ি দিয়ে রক্ত আসে। এবং রক্তটা কখন আসে? কিছু কিছু রোগী বলে যে আমার ব্রাশ করতে গেলে রক্ত আসে, কিছু রোগী বলে যে ঘুম থেকে ওঠার পরে মুখ ভর্তি রক্ত আসে থুতুর সাথে, কেউ কেউ বলে আমি আপেল বা কোনো একটু কিছু কামড় দিতে গেলে আমার রক্ত চলে আসে, এরকম হিস্ট্রি বলবে। মাড়িটার কালার চেঞ্জ হয়ে যাবে। নর্মালি আমাদের গামের কালার একটু পিঙ্কিশ থাকে, পিঙ্কিশ বা গোলাপি কালার, কিন্তু ওখানে দেখবা একটু রেডিশ কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে সোয়েলিং হবে, মানে জায়গাটা একটু ফুলে যাবে, ঠিক আছে? কেউ কেউ বলবে যে টেন্ডার আছে, মানে টাচ করলে ব্যথা পায় রোগীটা। আর প্রোভ দিয়ে যদি আমরা সামান্য একটু টাচ করি তাহলে ব্লিডিং হতে পারে। তাহলে আমরা কি কি লক্ষণ পেলাম? লক্ষণের ক্ষেত্রে ফার্স্টে বললাম যে রোগীটার ব্লাড আসতে পারে। ব্লাডটা কিভাবে আসবে? হয় ব্রাশিং এর সময় তার ব্লাড আসবে, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই থুতু ফেললে রক্ত আসতে পারে, কোনো আপেল বা কোনো খাবার কামড় দেওয়ার সময় রক্ত আসতে পারে, প্রোভ দিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি প্রোভিং করার সময় ব্লাড আসতে পারে। গামের কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে? রেড, একটু লাল হতে পারে, সোয়েলিং হয়ে যেতে পারে, মানে জায়গাটা একটু ফুলে যেতে পারে, ঠিক আছে? টেন্ডার হতে পারে, মানে আমি যখন টাচ করব তখন রোগী ব্যথা পাবে, ঠিক আছে? এইগুলো। এখন আমরা চলে যাই যে আরো কিছু সিমটম এখানে থাকতে পারে, যেমন ওই জায়গাটা সলেন হয়ে যেতে পারে, পাফি। পাফি কোনটা? ফুলে ফুলে যেতে পারে, দেখবা যে ওই ছোট ছোট ফোড়া যেরকম হয় ওরকম হতে পারে, ঠিক আছে? আর ব্যাড ব্রেথ বা মুখ থেকে ফাউল একটা স্মেলিং আসবে। কেন আসবে? কারণ যেহেতু তার জিঞ্জিভাইটিস বা গামের সমস্যা, রোগী কিন্তু ভয়ে ব্রাশ করতে চাইবে না, আর ব্রাশ না করলে ওখানে কি হবে? ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, ভেতর থেকে একটা গন্ধ আসবে, ব্যাড ব্রেথ অথবা ফাউল স্মেলিং, ঠিক আছে? এখন আমরা চলে যাই যে কাদের ক্ষেত্রে এটা হতে পারে বেশি রিস্ক। ফার্স্টে যেটা বলছে যে পুয়ার ওরাল কেয়ার হ্যাবিট যাদের আছে, মুখ পরিষ্কার রাখে না, অনেকে থাকে না যে দুর্বল, মুখের প্রতি খুবই অযত্নশীল, এরকম ব্যক্তিদের হতে পারে। প্রেগনেন্সিতে হতে পারে, প্রেগনেন্সিতে তো এমনি শারীরিকভাবে একজন মা দুর্বল থাকে, দাঁতের মাড়িগুলোও দুর্বল থাকে, অলস হয়ে যায়, পরিষ্কার করতে চায় না মুখ ভালো করে, তখন ওখান থেকে কিন্তু জিঞ্জিভাইটিস হতে পারে। স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রে হবে, হ্যাঁ। অথবা চুইং টোবাকো, তামাক কিন্তু অনেকে চাবায়ও খায়, তাদের ক্ষেত্রে হতে পারে। বেশি বয়স্ক যাদের, ওল্ডার এজ অথবা অ্যাডাল্ট। আর এটা হচ্ছে ড্রাই মাউথ, মুখ যখন শুকায় থাকে তখন হতে পারে ম্যাল নিউট্রিশন অথবা পুয়ার নিউট্রিশন যাদের আছে, মানে নিউট্রিশন ভালো নাই বা পুষ্টি ভালো নাই অথবা অপুষ্টি যাদের আছে তাদের হতে পারে। আর একটা হচ্ছে যে কিছু মেডিকেল কন্ডিশন তার থাকতে পারে, শারীরিক সমস্যা যেখান থেকে হবে, এবং হরমোনাল কিছু চেঞ্জ
তার শরীরে হয়তো হরমোনাল কোনো চেঞ্জ হচ্ছে যেটার জন্য হলো। তাহলে আমরা রিস্ক ফ্যাক্টর কি কি পেলাম? ফার্স্টেই যেটা বললাম যে পুয়ার ওরাল হ্যাবিট আছে তার, সে যত্ন নেয় না, 1 নম্বর। স্মোকিং যে করে, চুইং টোবাকো মানে যে তামাকটা চাবায় খায়, ঠিক আছে, ওল্ডার এজ, বয়স বেশি। আর কি ড্রাই মাউথ, মুখটা শুকনা আছে, পুয়ার নিউট্রিশন অথবা ম্যাল নিউট্রিশন, অপুষ্টি আছে তাদের। আর কি বললাম, হরমোনাল চেঞ্জ থাকতে পারে, কিছু মেডিকেল কন্ডিশন থাকতে পারে, এগুলো কন্ডিশনের জন্য তোমার হতে পারে। এখন চলে আসি, যদি আমার এরকম জিঞ্জিভাইটিস হয় তাহলে ট্রিটমেন্ট আমি কি দিব? আমার কাছে যখন রুগী আসে তখন আমরা ফার্স্টে রুগীকে কি করব? চেক আপ করবো, তাই না? চেক আপ করে আমি ডায়াগনোসিস আসলে করব যে তার জিঞ্জিভাইটিস কি পর্যায়ে আছে এবং তার কি চিকিৎসা প্রয়োজন। এবং আরেকটা জিনিস করি, কোন ফ্যাক্টর থেকে তার এটা হয়েছে, মানে কজটা কি কারণে হয়েছে জিঞ্জিভাইটিসটা, সেটা আমরা অ্যাসেস করার চেষ্টা করব, বের করার চেষ্টা করব। তাহলে ফার্স্টে আমি কি করলাম, ফার্স্টে রুগীকে চেক আপ করবো, করার পরে একটা ডায়াগনোসিস করলাম এবং কি কারণে তার হচ্ছে সেইটা আমি অ্যাসেস করে ইটিওলজিটা বের করব। বের করার পরে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে রুগীর এডুকেশন একটা বিষয়। রুগীকে কিছু জিনিস আমার তথ্য দিতে হবে কাজ শুরুর আগে, তাকে বুঝাতে হবে, কারণ সেই সম্পর্কে জানে না। তাহলে পেশেন্ট এডুকেশন একটা বিষয়, এবং তাকে আমাকে বলতে হবে যে আপনার যে প্লাগ হয়েছে বা ক্যালকুলাস থেকেই আসলে জিঞ্জিভাইটিসটা হয়, কিন্তু মেনলি খাদ্যকণা জমে জমে এখান থেকে হয়। তাহলে আপনার এই জিঞ্জিভাইটিস যেহেতু হয়েছে, তার মানে আপনার দাঁতটা একটু পরিষ্কার করতে হতে পারে, প্লাগ রিমুভ করতে হবে, এই জিনিসগুলো আমরা তাকে বলে দিব। তারপরে যদি সে রাজি হয় তাহলে আমাদের জিঞ্জিভা থেকে প্লাগগুলোকে রিমুভ করবো। এবং আমরা জানি জিঞ্জিভাল প্লাগ কোথায় হতে পারে, একটা হচ্ছে সুপ্রা জিঞ্জিভাল প্লাগ হতে পারে, সাব জিঞ্জিভাল প্লাগ হতে পারে, মানে তোমার জিঞ্জিভার উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে। তখন ওগুলোকে আমরা রিমুভ করব, এবং রিমুভ করার পরে আমরা যেটা করি, রুগীকে কিছু ওষুধ দিয়ে দিই খাওয়ার জন্য, তাই না? সেটা অ্যাকর্ডিং টু তার কন্ডিশন, অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন আর সিভিয়ারিটি, এটার উপর নির্ভর করে যা ওষুধ লাগবে তাকে আমরা দিব। যদি ক্যারিজ থাকে রুগীটার, তাহলে আমি ক্যারিজ ট্রিটমেন্ট করে দিব, সেটা ফিলিং হতে পারে, রুট ক্যানেল, যেটা তার লাগবে, ঠিক আছে। এবং রুগীটাকে বলবো যে আপনি আমার সাথে আবার ফলো আপে থাকবেন। এখন আমি ঠিক করে দিলাম, টুথপেস্ট থেকে শুরু করে মাউথওয়াশ যা লাগতেছে দিয়ে দিলাম, এবং আপনি আমার সাথে ফলো আপে থাকবেন। রিকল দ্য পেশেন্ট, কিভাবে? হয়তো আমরা বলে দিলাম 10 দিন 15 দিন পর আপনি আমার সাথে আবার দেখা করবেন, আমি একটু চেক করে দিব কি কন্ডিশনে আপনি আছেন। বোঝা গেছে? তাহলে আজকে এটুকু থাকলো, ধন্যবাদ।